সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতে গেলে অন্তত বিচার মিলবে, যে কোনো অন্যায়ের বিচার। আমাকে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে, সমবাবু বললেন যে ভাবা যায় নির্বাচন কমিশনের ভূমিকা থাকবে না, নির্বাচন কমিশনেরই ভূমিকা থাকবে। সুপ্রিম কোর্ট হোক আর যে কোর্টই হোক, আর যে শাসক দল হোক, কেন্দ্রের হোক আর রাজ্যের হোক, নির্বাচনের ক্ষেত্রে, ভোটের ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে, ভোটার তালিকা ঠিক করার ক্ষেত্রে একমাত্র অধিকার, আমি জানি না সংবিধানে অবশ্যই আছে, আমাদের সংবিধানে এমন কথা কিছু নেই যেটা জনস্বার্থ বিরোধী, এটা আমি খুব ভালো করে জানি। ফলে আমরা পরিষ্কারভাবে আমাদের দাবি হচ্ছে ভোটার তালিকা ঝাড়াই বাছাই করার প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় শাসক দল তোমরা কে? কেন তোমরা এসআইআর নামিয়ে আনলে? কোন অধিকারে এসআইআর নামিয়ে আনলে? ভোটারদের যেখানে অধিকার, মৌল অধিকার, মানবাধিকার নয়, গণতান্ত্রিক অধিকার, সেইটা কেড়ে নিয়ে ওরা ভোটা করে দিতে চাইছে। এবং উদ্দেশ্যটা খুব খুব ভালো করে অনুভব, আমরা যারা একটু মধ্যবিত্ত, একটু বিদ্যা বুদ্ধির চর্চা ক্ষেত্রে থাকি, সংস্কৃতি ইত্যাদি ইত্যাদি, তথাকথিত বড় মাপের সব মানুষ বলা যায়, বা সেই ধাঁচের মানুষ যারা নিজেদের বোধ বুদ্ধি নিয়ে কাজ করে, আমাদের দেশে মানুষ যারা সংখ্যায় অধিক, তাদেরকে আমি অন্তত মনে করি নির্বাচনের ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই অধিকারটা তারা কিছুতেই ছাড়েন না। আমার ইচ্ছে করছে না ভোট দিতে যাবো না, দূর কাকে ভোট দেবো, সমস্ত মানুষগুলো একটাও ভোট দেওয়ার মতো নয়, আমি গেলাম না, ইচ্ছাই করে না। কিন্তু এরা কিন্তু খুব আনন্দের সঙ্গে ভোটটা দিতে চায়, এই অধিকারটুকু মর্যাদা তারা মানে, এবং ভালোবেসে ভোট দিতে চায়, যে আমি ভোট দেব, আমার একটা ভোট দেওয়ার অধিকার আছে, আমার একটা ভোটের মূল্য আছে। সেইটাকে এরা পুরো কি করলো, সেখানটা আপত্তি, সুপ্রিম কোর্টে সেখানে কোনো কিছু করতে পারলো না। একেবারে পরিষ্কারভাবে শ্যামলবাবু যা বললেন যে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত এই নামগুলো মুছে যাক। আমিও বলছি আদালত অবমাননার দায় হোক আর যাই হোক, মানুষের অবমাননা সহ্য করতে পারা যাচ্ছে না। আদালত তো আর মানুষ নয়, মানুষের অবমাননা, ভোটার হিসেবে তাকে অবমাননা করা হচ্ছে। সেই দেশে বাস করে 70 বছর, 76 বছর, 75 বছর, 55 বছরের মানুষ, সেই মানুষগুলোকে বলা হচ্ছে তোমরা আজ থেকে আর ভোটার নও। পরিষ্কার হিসাব, ভোটার কারা হবে, আমাদের ভোটার, এরা আমাদের ভোট দেবে নিশ্চিত, এদেরকে ভোটার তালিকায় নাম রাখা হোক, আর যাদের সম্পর্কে সংশয় রয়েছে তাদেরকে বাদ দেওয়া হোক। এবং আরেকটা মনে হয় ছলনা আছে, শ্যামলবাবু ভেবেছেন কিনা বা এইভাবে, আমার যে একটা ছলনার কথাও খুব মনে হচ্ছে। ছলনাটা হচ্ছে যে কিছু কিছু বিশিষ্ট মানুষ টানুষটা বাদ গেছে না, সেটা। এবং ছলনা এটাও যে শুধুমাত্র আমরা বিশেষ ধর্মাবলম্বীদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছি না, তার সঙ্গে একটু মিলিয়ে টিলিয়ে দিয়েছে, মহিলাদের মিলিয়ে দিয়েছে, আরো বঞ্চিত শ্রেণীর মানুষদের মিলিয়ে দিয়েছে, 2-4টে উচ্চ শ্রেণীর মানুষদের মিলিয়ে দিয়েছে। এটা আমার মনে হয় ইচ্ছাকৃত, যে আমরা ভুয়ো ভোটার বাদ দিতে গিয়ে একটু অর্ধেক ওরকম হয়ে যাচ্ছে, আসল ভোটার বাদ পড়ে যাচ্ছে, এগুলো আমরা ইচ্ছে করে করিনি। এটা কিন্তু ছলনা, দেখাচ্ছে যে আমরা কোনো উদ্দেশ্য নিয়ে ভোটার তালিকা এরকম বাছাই করছি না, আমাদের উদ্দেশ্য খুব ভালো, ঠিকঠাক, আমরা অপরাধী নই। কিন্তু আমি বলবো চূড়ান্ত অপরাধের কাজ করছে, এদের কোনো অধিকার নেই। সমরবাবুর সঙ্গে আমি একটু সহমত, এবং আর একটু জোর দিয়ে বলছি, কোনো অধিকার নেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার এদের, এই কেন্দ্রীয় শাসক দল বলো। পাশাপাশি আরেকটা কথা বলে শেষ করে প্রসঙ্গ, ভোটার তালিকা থেকে নাম যাচ্ছে যাদের, তাদের হেনস্থার শিকার হতে হচ্ছে প্রতিদিন, লাঞ্ছনা হেনস্থার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষদের। তারা চাইছে ভোটাধিকার, ভয় পাচ্ছে, আমার ভোটের অধিকার না থাকলে আমি এ দেশে থাকতে পারবো তো, আমার দেশে থাকতে, এ দেশে নয় আমার দেশে থাকতে পারবো তো, আমার ঘর বাড়িতে থাকতে পারবো তো, নিজের স্বজনদের নিয়ে থাকতে পারবো তো, এতদিন ধরে বাস করছে, আজকে হঠাৎ আমার উচ্ছেদ হয়ে যাবে তো। এই যে ভয়টা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, হেনস্থা করা হচ্ছে নানা ধরনের, তারা যখন প্রতিরোধ করতে যাচ্ছে। এবার আমি একটা প্রশ্ন রাখি, আমাদের এই রাজ্যে যিনি সর্বেশ্বরী, রাজ্যের সর্বেশ্বরী, তিনি দেশেরও সর্বেশ্বরী হতে চেয়েছিলেন এক সময়, এখন বোধহয় সেই ইচ্ছাটা, স্বপ্নটা একটু দূরে সরিয়ে রেখেছেন, কখনো আবার করবেন। তার হাতে তো পুলিশ আছে,
তার হাতে সর্ববিধ ক্ষমতা, তিনি তো সেটা নিয়ে নিয়েছেন। তিনি ক্ষমতা 15 বছর ধরে আস্তে আস্তে সেটাকে করে নিয়েছেন, সর্ববিধ ক্ষমতা নিজের কুক্ষিগত করে নিয়েছেন। তাহলে তিনি নাকি আবার সুপ্রিম কোর্টে গিয়ে দেখিয়েও এসেছেন, সুন্দর ভূমিকা পালন করে এসেছেন, নায়িকার ভূমিকা, যে আমি হেনস্থার বিরুদ্ধে, সাধারণ মানুষের হেনস্থার বিরুদ্ধে এসআইআর এর নামে। তিনি এখন কি করছেন? প্রশ্ন, এখন কি করছেন? মানুষের যখন হেনস্থা হচ্ছে, তার হাতে তো রাজ্যের সবকিছু আছে, নাকি সেখানেও দেনা লেনার কোনো পরামর্শ চলছে পেছনে? নিশ্চয়ই তাই। তা না হলে তার হাতে, তিনি তো বলেন, তিনি তো মনে এবার এই মুহূর্তে ছলনা করছে যে বাংলাকে বাঁচাতে হবে। তো বাংলার মানুষ আজকে লাঞ্ছিত, লাঞ্ছনা গঞ্জনার শিকার হচ্ছে না ভোটাধিকার হারিয়ে? হচ্ছে তো। বাংলার মানুষ তো বেশি পরিমাণে হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ বেশি পরিমাণে হচ্ছে, ভোটাধিকার হারিয়ে তাদের লাঞ্ছনার শেষ নেই। তিনি কি করছেন? এটাও আমাদের প্রশ্ন তুলতে হবে। এক শাসক দল যে অন্যায় নামিয়ে এনেছে, দুরন্ত অন্যায়, যে অন্যায়ের কোনো ক্ষমা হয় না, তিনি সেখানে বসে কি করছেন? রাজ্যের সমস্ত ক্ষমতা হাতে নিয়ে। সেখানে তো জানি না কেন্দ্রীয় শাসক দলের সঙ্গে মিলমিশ বা অন্য কিছু আছে কিনা, সেখানে তো আবার হিন্দুত্ববাদী হওয়ার প্রতিযোগিতা চলছে। দেখা যায় রাজ্যের শাসক দল আর ওই শাসক দলের মধ্যে কে বেশি হিন্দুত্ববাদী, তার একটা সুন্দর প্রতিযোগিতা চলছে। এখানে কিছু করা যায় না? দেশের মানুষের এই যে লাঞ্ছনা হচ্ছে, তাদের মধ্যে বাঙালি নেই? এত বাংলা প্রেমী মানুষ তিনি, বাংলা রক্ষাকর্ত্রী তিনি, এক্ষেত্রে কেন এদের লাঞ্ছনা গঞ্জনা থেকে, লাঞ্ছনা এবং প্রতিদিনের হেনস্থা থেকে মুক্ত করতে পারছেন না, রক্ষা করতে পারছেন না? এই প্রশ্নটা অনুপম আমাদের আজকে, আমার তো অন্তত আমাকে অনেক বেশি তাতিয়ে দিচ্ছে, তাড়িয়ে মারছে, যে তিনি কি করছেন। আজকে ভোটের সময় কি একটা হাতিয়ার করেছে, যে বাংলাকে বাঁচাতে পারে একই জন, তিনি। আমি আবার একটা নতুন স্লোগান সংগ্রহ করেছি, যে সেটা বলবো কিনা বলবো আমি একটা নতুন স্লোগান, নিজস্ব স্লোগান সংগ্রহ করেছি। সেখানে আবার আমাদের তো মুখ্যমন্ত্রী নেই, আমাদের আছে একজন দিদি। কোন অর্থে এই দিদি শব্দটা ব্যবহৃত হয় আমার মাথায় ঢোকে না। তো আমি একটা নতুন বাক্য পেয়েছি, দিদি যা করে বলে দিদি তা করে। আমি একটি ক্ষেত্রে এই বাক্যটি ব্যবহৃত হতে দেখেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্রে বাক্যটি অসংখ্যবার ব্যবহার করা হচ্ছে। আমি আমি পীড়িত, আমি নিজের চোখে সেটা দেখে পীড়িত। দিদি যা বলে দিদি তা করে। আজকে তাহলে আমি প্রশ্নটা রাখি, দিদি যা বলে দিদি তা করে, তো যদি এটা সত্য হয়, তাহলে ওই তথাকথিত দিদি, আমার দিদি নন, তথাকথিত দিদি, তিনি তাহলে বলেন তিনি বাংলার প্রেমে ডগমগ, বাংলা রক্ষা করার দায় তার, তিনি যতদিন আছেন বাংলাকে কেউ দখল করতে পারবে না। তাহলে বাংলার মানুষের হেনস্থা হচ্ছে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাচ্ছে, সেক্ষেত্রে তার ভূমিকাটা কি? তিনি অস্ত্রহীন? সেক্ষেত্রে তার কোনো, বাংলার সেই ক্ষেত্রে তার কোনো অধিকার নেই, অথবা তিনি অক্ষম? এই প্রশ্নটা তুলি। তিনি তো বলেন যাই তাই নাকি করেন, জানতে পারলাম। সত্যি কি তা করেন? প্রশ্নের উত্তর দিন তিনি। বাংলাকে কত ভালোবাসেন, বাংলার মানুষের কাছে এই বলে ভোট চাইছেন, শ্যামলবাবু এই বলে ভোট চাইছেন যে আমার মতন বাংলাকে আর কেউ ভালোবাসে না, আমার মতন মানে দিদির মতন বাংলাকে আর কেউ ভালোবাসে না, তাই দিদিকেই ভোটটা দিন। হেনস্থা যাদের হচ্ছে, তারা আজকে তাহলে দিদির দুয়ারে যান, সংঘবদ্ধ ভাবে যান, যে আমাদেরকে বাঁচান, আমাদের ভোটার তালিকা থেকে আমাদের নাম বাদ না যাক, সেটা আপনি আমাদের করুন, আপনি আমাদের রক্ষাকর্ত্রী হন। আর কত নিন্দা করব অনুপম, একেবারে মনুষ্যত্বকে এরা অবমাননা করছে, যারা আজকে নেতা নেত্রী হয়ে রয়েছে না, কি কেন্দ্রে কি রাজ্যে, এরা মনুষ্যত্ব কাকে বলে জানে না, এরা মানুষ হওয়া কাকে বলে জানে না, এরা ক্রমাগত নিজেরা মানুষ না হওয়া পরিণত হচ্ছে এবং অন্যদেরকেও প্ররোচিত করছে। এই মহিলা, যিনি দিদি বলে পরিচিত সকলের কাছে, তিনি রক্ষা করুন মানুষের হেনস্থা থেকে। এসআইআর এর নামে এই হেনস্থা হবে কেন তার রাজ্যে? এই প্রশ্নটা রেখে শেষ করছি। এই কথা তিনি বারবার করে বলেছেন, অথচ বাস্তব ক্ষেত্রে আমরা কি দেখলাম?
শ্যামলবাবু, আপনার কাছে শেষে আসবো আমরা। বাস্তাক্ষরটা আপনি বললেন মালদায়ের যে বিক্ষোভটা হয়েছে, কেউ হয়তো উস্কানি দিয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে তিনি যেভাবে বললেন যে দাঙ্গা, একদল নাকি দাঙ্গায় উস্কানি দিয়েছে। অগণিত মানুষ রাস্তায় নেমেছে তাদের তাদের যন্ত্রণা থেকে, তাদের অনিশ্চয়তা থেকে। এই রাস্তায় নামা মানুষের সবাই দাঙ্গা করতে নেমেছিলেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন, তিনি বললেন। এ তো ভারী অদ্ভুত। হ্যাঁ মীরাতুন্দি প্রশ্ন করুন, শ্যামলবাবু জবাব দেবে না। পরবর্তী এই যে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, এটা একেবারে পরিকল্পিত। পরবর্তী পদক্ষেপ কি নাগরিকত্ব হরণ করা, ভোটাধিকার হরণ করার যোগ্য চলছে এখন। পরবর্তী পদক্ষেপ নাগরিকত্ব হরণ করা, এবং তার পরবর্তী পদক্ষেপ কি দাঙ্গা লাগিয়ে দেওয়া। হ্যাঁ এটা আমি শ্যামলবাবু সামনে একদম। জিজ্ঞেস করছি, বেশি ভালো বলতে। দেখুন, একটা মানে সংবাদ মাধ্যমে একটা ন্যারেটিভ দেয়া হচ্ছে যে ডিজিটাল ডেটাবেসের যান্ত্রিক ত্রুটির বলি হচ্ছেন রক্ত মাংসের মানুষ, কিন্তু বাস্তবে পরিকল্পিতভাবে কিছু মানুষের নাম, 27 লক্ষের বেশি ভোটারের নাম যে বাদ দেওয়া হচ্ছে, তার আমি একটা তথ্য দিই আপনাদের কাছে। প্রথম পর্যায়ে নাম বাদ গেল 58 লক্ষের, তার মধ্যে 75% হিন্দু, 23% মুসলিম, অন্যান্য সম্প্রদায় 2%। দ্বিতীয় পর্যায়ে 5.5 লক্ষের নাম বাদ গেল, সেখানে হিন্দু হচ্ছে 97%, মুসলিম হচ্ছে 2.5%, অন্যান্য হচ্ছে 0.5%। সর্বশেষে 27 লক্ষেরও বেশি গেল, তারা ডিভোটার হয়ে গেলেন। সেখানে হিন্দুর সংখ্যাটা তুলনামূলকভাবে অবিশ্বাস্য রকম ভাবে কমে এসছে, 30.8%। আর মুসলিমদের বাদ যাওয়া মুসলিমদের সংখ্যাটা একবারে তাৎপর্যপূর্ণভাবে বেড়ে গেছে, 65%। আপনি বলুন, প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে যে বাদ যাচ্ছিল, তার সঙ্গে একেবারে শেষ পর্যায়ে যে বাদ গেল, তাতে এই যে ধর্মভিত্তিক যে রেশিও, সেটা একবারে বিপরীত হয়ে গেল কি করে? যদি ডেটাবেসের কারণে হয়, ডেটাবেসের যান্ত্রিক ত্রুটির কারণে যদি হয়, তাহলে তো সেই যান্ত্রিক ত্রুটি হিন্দুদের ক্ষেত্রেও যেরকম হবে, আগে যেরকম হয়েছে সেরকমই হবে। তা আগে দু পর্যায়ের সঙ্গে পুরো মিলে গেল। এবার দেখুন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী এবং জ্ঞানেশ কুমারজি, তারা বলছেন যে রোহিঙ্গাতে ভরে গেছে ভোটার লিস্ট, বাংলাদেশি মুসলিমে ভরে গেছে, তাদেরকে আমরা বাদ দিচ্ছি। তাহলে তো নির্বাচন কমিশনকে বলতে হবে যে এই যে 91 লক্ষ মানুষের নাম বাদ গেল, এদের মধ্যে কতজন বাংলাদেশি মুসলিম, কতজন রোহিঙ্গা। আমি একটা তথ্য দিই আপনাকে, মানে কিভাবে গল্পের গরু গাছে চড়িয়ে একটা ধর্মভিত্তিক শ্রেণীকে টার্গেট করা হচ্ছে। সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকার বলেছেন যে ভারত সরকার 40,000 রোহিঙ্গাকে ভারতবর্ষের শরণার্থী হিসেবে তারা রেখেছেন। অর্থাৎ গোটা ভারতবর্ষে রোহিঙ্গা উদ্বাস্তু আছেন 40,000। পশ্চিমবাংলায় আছে 231টি পরিবার। যদি 4 জন করে সদস্য ধরেন, তাহলে ওই 964 হয়। দেখুন, সবাই দেখতে পাচ্ছে যে লাখো লাখো রোহিঙ্গা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে এবং ভোটার লিস্টে ঢুকে পড়েছে। দ্বিতীয় বিষয়ে দেখুন, আরটিআই কর্মী কানাইয়া কুমার, তিনি একটা আরটিআই করে জানতে চেয়েছিলেন যে কতজন অনুযায়ী ধরা পড়েছে, কতজন ভোটার তালিকায় আছে, কতজন তাদের মধ্যে বাংলাদেশি মুসলিম, কতজন রোহিঙ্গা, কতজন। তার উত্তরে কেন্দ্রীয় সরকার জানাচ্ছে যে আমাদের কাছে অনুপ্রবেশ সংক্রান্ত কোনো তথ্য নেই। সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার জানাচ্ছে যে 40,000 রোহিঙ্গা উদ্বাস্তু বাদ দিয়ে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশের কোনো তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে নেই। অথচ মজার ব্যাপার দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমনকি জ্ঞানেশ কুমারজি বলে যাচ্ছেন যে লাখো লাখো কোটি কোটি রোহিঙ্গা, কোটি কোটি মুসলিম অনুপ্রবেশকারী। কেন একটা প্রধানমন্ত্রী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তারা মিথ্যে কথা বলবেন? এবং তাদের সঙ্গে সুর মিলিয়ে জ্ঞানেশ কুমারজিও বলছেন। তা যে 91 লক্ষের নাম বাদ গেল, তাহলে তো নির্বাচন কমিশনের উচিত এদের মধ্যে কতজন বাংলাদেশি মুসলিম, কতজন রোহিঙ্গা, এটা দেখানো। 2 নম্বর মারাত্মক বিষয়টা দেখুন, আমাদের যাদের নামটা ভোটার তালিকায় আছে, আমরা বুঝতে পারবো না এই 27 লক্ষের বেশি যে মানুষের নাম বাদ গেল,
তারা কি ভয়াবহ আতঙ্কে আছে। গতকালই একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে ওই লাইনে দাঁড়িয়ে, মানে কি মারা ভয়াবহ গেছেন। আতঙ্কে আছে। 19-এ অসমে এসআইআর হয়েছে, 19,46,000 লোকের নাম বাদ গেছে। সেই 19,46,000 নাম বাদ যাওয়ার আগে ওখানে যে ন্যারেটিভটা চলছিল যে শুধু মুসলিমদের নাম বাদ যাবে, মুসলিমদের আমরা একদম অসম থেকে তাড়িয়ে দেবো, হিন্দুরা সুরক্ষিত, কোনো সমস্যা নেই। তা যখন এনআরসি হলো, দেখা গেল এই 19,46,000 মানুষের মধ্যে 14,46,000 মানুষ হচ্ছেন হিন্দু, আর বাকি 5 লক্ষ হচ্ছেন মুসলিম। এবং এরা কেউ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, নির্বাচন কমিশন, এনআরসি কর্তৃপক্ষ, কোনো আদালত, অসম সরকার কেউ একেবারের জন্য বলতে পারেননি যে এই 19,46,000 মানুষ তারা ভারতবর্ষের নয়, তারা অন্য দেশের নাগরিক। তারা কিন্তু বলছেন না, বিভিন্ন রাজ্যের নাগরিক, এরা ডকুমেন্ট দিতে পারেনি, এজন্য বাদ গেছে। অসমে অসংখ্য ডিটেনশন সেন্টার তৈরি করা হয়েছে, সেই আপনারা ডিটেনশন মানুষগুলো কি সেন্টারে হবে সেটা নিয়ে আমাদের অবর্ণনীয় অবশ্যই কষ্ট এরা ভোগ করছে এবং সমস্ত নাগরিক অধিকার তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে।